এবার বাড়ি বন্ধক দিয়ে নিজের চিকিৎসা করার সিদ্ধান্ত নিল রায়ের দাদাভাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের দাদাভাই স্বার্থপরের মতন সকলের কথা না ভেবে হঠাৎ করে মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে মা, আমার অনেকগুলো টাকার প্রয়োজন, কারণ আমার নিজের পায়ে দাঁড়ানোর একটা সুযোগ এসেছে, আর আমি যখন এই সুযোগটা পেয়েছি আমি কোনো মতে হাতছাড়া করতে চাই না, আর তার জন্য আমাকে ইমিডিয়েট সার্জারি করতে হবে, তার জন্য যথেষ্ট পরিমাণ আমাকে অর্থের প্রয়োজন পড়বে, আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বাড়িটা বন্ধক রেখে সেই টাকাটা জোগাড় করবো। একথা শোনা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি, আরও একবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবি, সেটা তো খুব ভালো কথা, কিন্তু তাই বলে গোটা পরিবারকে এরকম করে ভিখারি বানিয়ে তুই যদি এখন গোটা বাড়িটাকে বন্ধক দিয়ে টাকা জোগাড় করতে লেগে যাস, তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো বলতো? আমাদের মাথা নিচের থেকে যদি এই ছাদটাও চলে যায় তাহলে আমরা কী নিয়ে বাঁচবো বলতে পারি? সেই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে দাদাভাই, তুই কিসের জন্য এত অস্থির হয়েছিস বলতো? এতগুলো বছর যখন তুই বসেছিলিস তখন তো তোর এই কথাটা মাথায় আসেনি, এখন হঠাৎ করে তুই এসব কথা কেন বলতে শুরু করে দিলি? আমি মানছি যে তোর হয়তোবা এখন অনেক বেশি তাড়াহুড়া পড়ে গিয়েছে, যে তুই এখন এই সার্জারিটা করে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক জীবনে ফিরতে চাস, কিন্তু তাই বলে তুই এরকম একটা সিদ্ধান্ত নিলে, তাও আবার আমাদের সাথে কোনো রকম কোনো ডিসকাশন না করে, এটা কিন্তু বড্ড বেশি অন্যায় করে ফেলছিস, কারণ আমাদেরও এ বাড়িতে যথেষ্ট পরিমাণে অধিকার আছে। তুই হঠাৎ করে বাড়ি বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিলেই তো হয়ে গেল না, তাই না? এ কথা শোনা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে যে রাই, তুই থামবি, তোর এখন বিয়ে হয়ে গিয়েছে, তাই এই পরিবারের সকল সিদ্ধান্তের মধ্যে তুই তোর নাক গলানোটা মোটেও মানায় না, কিন্তু তার শর্তে তুই নাক গলাচ্ছিস, কারণ মা তোকে এখন এই বাড়ির কর্ত্রী বানিয়ে দিয়েছে, তার জন্য তুই করছিস, কিন্তু তার শর্তে আমার সকল সিদ্ধান্তের মধ্যে তুই একদম ঢোকার চেষ্টা করবি না, আমি তোকে সাবধান করে দিচ্ছি। ওদিকে এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে আচ্ছা বিক্রম, তুমি কি তোমার মনুষ্যত্ববোধ সব কিছু হারিয়ে ফেলেছো নাকি? তোমার বিবেকবোধ কোনো কিছুই কি আর অবশিষ্ট নেই তোমার মধ্যে? তুমি একবার ভেবে দেখেছো যে আমাদের চরকিটার কী হবে? ওর গোটা ভবিষ্যৎটা তুমি এখন জলে দেওয়ার চেষ্টা করছো শুধুমাত্র তুমি নিজের স্বার্থপরতার জন্য। তুমি এটা ভুলে গেলে চলবে না যে আমাদের চরকির একটা ভবিষ্যৎ আছে, তার জন্য মাথা গোঁজার ঠাঁই আমাদের লাগবে। আর এতগুলো মানুষের মাথা গোঁজার ঠাঁই তুমি যদি এরকম করে কেড়ে নাও, তাহলে আমরা কী নিয়ে বাঁচবো বলতে পারো? এই কথা শোনা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে যে তাহলে আমি যে এতগুলো বছর ধরে হুইল চেয়ারে বসেছিলাম, কই তোমাদের কোনো সময় তো আমার প্রতি কোনো রকম কোনো মায়া বা দরদ দেখিনি আমি কোনোদিনও, তো তোমরা একবারও ভাবনি আমার কথাটা, যে যে মানুষটা এত দিন ধরে নিজের এই সংসারটাকে সচল রাখার জন্য এতগুলো চেষ্টা করে গিয়েছে, কিন্তু সে কয়েকটা বছর যাবৎ এখন যখন হুইল চেয়ারে বসে গিয়েছে, সেই মানুষটা এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে তার কথাকে একবারও ভাবার চেষ্টা করেছো তোমরা? তা না, তোমরা নিজেদের আনন্দ নিয়ে পড়েছিলে, তাই না? মা, তুমি তোমার দুই মেয়ের ধুমধাম করে বিয়ে দিলে, তখন তোমার কাছে টাকা ছিল, আর যেই এখন আমি বলেছি যে আমার চিকিৎসার জন্য আমি নিজে সচলভাবে চলাফেরা করার জন্য আমি এখন বাড়িটা বন্ধক দিতে চাই, উনি তোমার গায়ে লেগে গেল। কই, রায়ের চিকিৎসার বেলা তো তুমি এরকম কথা বলোনি। একথা শোনা মাত্র রায়ের মা বলতে থাকে যে শোন বিক্রম, আমি তোকে বারণ করছি না যদি এই বাড়িটা বন্ধক দিস না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই বাড়িটা তোর বাবার শেষ স্মৃতি, এখন যদি এই বাড়িটা আমাদেরকে খোয়াতে হয় তখন কী করবো বলতো? যদি তোর অপারেশন সাকসেসফুল না হয় আর কোনো মতে তুই যদি স্বাভাবিক জীবনে না ফিরতে পারিস, তখন এই টাকাগুলো আমরা কোথা থেকে জোগাড় করে এই বাড়িটাকে বন্ধক হওয়া থেকে আটকাবো? তখন তো ওরা বাড়িটাকে নিলামেই নিয়ে নিবে, আর তখন ওরা আমাদের কাছ থেকে বাড়িটা কেড়ে নিবে, তখন আমরা কী করবো বলতো? কোথায় যাবো? আমাদের তো আর কোথায় মাথা গোঁজার ঠাঁই থাকবে না, তাই না? তার জন্যই আমি ভবিষ্যতের কথা চিন্তা করে কথা বলছি। এখন তোর খারাপ লাগলো, আমার তো কিছু করার নেই, তাই না বিক্রম? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে এখানে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।